অতটা ফগ নেই এখন, কিন্তু ঠান্ডা ভাবটাও একটু কম লাগছে আমার। সকাল সকাল এইসব ইনগ্রিডিয়েন্টগুলোকে জড়ো করেছি। মাশরুম আছে, পেঁয়াজ আছে, গার্লিক আছে, আর এখানে একটু পালং শাক আছে। আমার টার্গেট থাকে কি বলতো, 1.5 ঘন্টার মধ্যে পুরো মিলটা নামিয়ে ফেলা, যেটা মাঝে মাঝে একটু ডিফিকাল্ট হয়ে যায় ঠিকই। বাড়িতে থাকলে কি হয়, রান্না বান্নার টাইম মতো হয় না, আর খাওয়া দাওয়ার টাইমগুলো কোনো কিছু ঠিকঠাক থাকে না। যেটা বলতে বলতে পুরো রোদ টোদ সব চলে গিয়েছে আকাশ থেকে, এখন পুরোটাই মেঘলা। কিন্তু সত্যি খাওয়ার আর সময় পাচ্ছি না, 3:15 বেজে গেল, এখন একটা মিটিংয়ে আছি। মাঝখানে একটা অটোকে আমি ক্যান্সেল করেছি বুক করে, একটা অটোওয়ালা ক্যান্সেল করেছে, ফাইনালি এখন বেরোলাম। রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হাউস রেন্ট রুলস 2025 পাস করা হয়েছে। ভেজিটেবল পোলাও তুমি আমরা খাওয়া কমাবো বলছে, তুমি এত ফ্যান্সি ফ্যান্সি জিনিস বানাচ্ছ কেন? আমাদের ব্যাডমিন্টন খেলা কিন্তু ভোগে গেছে, বৃষ্টি পড়ে গেছে। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে হচ্ছে আরেকটা দিন, টিউসডে মর্নিং। আজকে আবার আমি ওয়ার্ক ফ্রম হোম করছি, কারণ আমি 2 দিনই ওয়ার্ক ফ্রম হোম নিয়েছিলাম। আজকে আসলে বিকেলে একটা কাজে বেরোনোর আছে, তো সেইটা আগে থেকেই প্ল্যান ছিল। তার সাথে সাথে মানডেটাও লাগিয়ে দিয়েছি, বলতে পারো 4 দিন ধরে বাড়িতেই থাকছি। আজকে আবার সকাল সকাল তোমাদেরকে ওয়েদার আপডেট দিয়ে দিই। সকালে কিন্তু একটু একটু রোদের ঝলক আসলো ব্যাঙ্গালোরে, কিন্তু তারপরে আবার নেই। স্পেশালি আমরা যে এরিয়াটাতে আছি সেখানে আমি দেখতে পেয়েছি, আমি জানি না পুরো ব্যাঙ্গালোরে কীরকম অবস্থা। এখানে 1 কিলোমিটারের মধ্যে অনেকটা ডিফারেন্স দেখতে পাওয়া যায়। অতটা ফগ নেই এখন, কিন্তু ঠান্ডা ভাবটাও একটু কম লাগছে। আমার মনে হয় বৃষ্টিটা আস্তে আস্তে নেমে যাবে। তো সবাই যারা প্রচুর রিলস বানাচ্ছিল না, ব্যাঙ্গালোরে এত ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজ ওর থেকে বেশি গরম, এই সেই, প্লিজ ভুলে যাও, এত ঠান্ডা এখন আর থাকবে না। ঠান্ডা এখন পড়তে চলেছে আমাদের ওদিকে, মানে নর্থ ইস্টে বা নর্থ বেঙ্গলে, আমি যেখান থেকে বিলং করি বা রিমো যেখান থেকে বিলং করি, সেখানে এরপরে কিন্তু ঠান্ডা জব্বর পড়তে চলেছে। তো মাদের সাথে কথাটা হয় যখন, মা বলে হ্যাঁ ঠান্ডা পড়ছে। আর ডিসেম্বর মাস এখন ঢুকে গেছে, ক্রিসমাস আস্তে আস্তে তো প্রচণ্ড ঠান্ডা থাকবে। আজকে সারাদিনে তো আমার অফিসের কাজ একটু কম আছে, তবে কিছু কিছু পার্সোনাল অফিসের কাজ আছে যেগুলো আমাকে নিজেকে কমপ্লিট করতে হবে। আলাদা করে মিটিং টিটিং সব কিছু দেখি ক্যান্সেল হয়ে গেছে, তো সেটা একদিকে ভালো, নিজের কাজগুলো এগিয়ে নেওয়া যায়। আজকে প্ল্যান হচ্ছে গিয়ে ঘরটা গুছবো, কারণ কি ঘরের অবস্থা ভীষণ খারাপ, চারদিকে জিনিসপত্র ছড়ানো, ওই এনার্জিটাই আসছে না, প্রচণ্ড লেজি হয়ে গেছি। কিন্তু তার আগে সেই এনার্জিটা পাওয়ার জন্য তো ভালো করে কিছু খাওয়া দাওয়া করতে হবে। আর আমি যখন বাড়িতে থাকি, তোমরা অনেকেই জানো, একটু ভালো খাওয়া দাওয়া করি, যেটা রিমো খেতে পছন্দ করে না, এই ধরনের খাওয়া দাওয়াগুলো। তো আজকে ব্রেকফাস্ট একটা কিছু প্ল্যান করেছি, চলো সোজা তোমাদেরকে কিচেনে নিয়ে যাই। চলে আসলাম কিচেনে, কিন্তু রিমো কিন্তু অফিসে চলে গেছে, সেই আপডেটটা তোমাদের দেওয়া হয়নি। এখন বাজে হলো গিয়ে 9:10। ব্রেকফাস্টের অলমোস্ট কিছুটা প্রিপারেশন আমি করেও ফেলেছি। রিমোর মোটামুটি ধরো 8:30 আগ দিয়েই বেরিয়ে গেছিলো, কারণ ওর কুইক রাইডটা অনেক তাড়াতাড়ি ছিল। বেচারা ও ওয়ার্ক ফ্রম হোমটা অতটা পায় না, যেহেতু ওদের ফিক্স একটা উইকই থাকে, তো যখন তখন ইচ্ছে হলে সেটা নেওয়া যায় না। তো এইসব ভেবে চিন্তে এখন কাজগুলো করতে হয়। তো কি বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে, চলো তোমাদেরকে দেখাই। সকাল সকাল এইসব ইনগ্রিডিয়েন্টগুলোকে জড়ো করেছি। মাশরুম আছে, পেঁয়াজ আছে, গার্লিক আছে, আর এখানে একটু পালং শাক আছে, আর রেখেছি মজরেলা চিজ যেটা ফ্রিজে ছিল, তার সাথে একটুখানি বাটার আর কর্ন। এগুলো সব মিলিয়ে একটা স্টাফিং বানাবো। এখন প্ল্যান হচ্ছে ওপেন স্যান্ডউইচ বানানোর, এবং সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। নতুন ফোন পেয়ে আমার কিন্তু ভিডিও বানানোর একটা এনার্জি আলাদাই চলে এসছে, দেখতেই পাচ্ছ। মাঝখানে লাস্ট কিছু মাস আমি একদম ভিডিও বেশি বানাচ্ছিলাম না। আমার স্যামসাং এ কম্পারেটিভলি অনেক ভালো ভিডিও আসতো রিমোর আগের ফোনটার থেকে, তো আমরা সেটাতেই সবসময় ভিডিও বানানোর চেষ্টা করতাম। কিন্তু লাস্ট 3-4 মাসে তো ভিডিওর কোয়ালিটি এত খারাপ হয়ে গেছিলো যে আমার মনই করতো না যে আমি আলাদা করে ভিডিও বানাই। আর এটা নিয়ে আমার আর রিমোর মধ্যে কিন্তু বেশ খুঁটিনাটি লেগেই থাকতো। আর বাড়িতে বাইরে কাপড়গুলো প্লিজ ইগনোর করো, কারণ ব্যাঙ্গালোরে এখন কিছুই কাপড় টুপড় শুকোচ্ছে না। এটা কিন্তু সানডের ধোয়া, আজকে আই থিঙ্ক আমি তুলতে পারবো, দেখা যাক। তো স্যান্ডউইচ বানাবো বলেছি, কিন্তু এটা কিন্তু নর্মাল স্যান্ডউইচের মতো নয়, এটা হচ্ছে ওপেন স্যান্ডউইচ। আর তার জন্য আমি অ্যাড করে দেবো অল্প একটুখানি বাটার, কারণ যা যা ইনগ্রিডিয়েন্ট তোমাদেরকে দেখালাম সেগুলোকে আগে একটুখানি ফ্রাই করতে হবে। তো আমি নিজের মাপের মতোই বানাচ্ছি, তবে স্টাফিং হয়তো বা থেকে যাবে, যদি থেকে যায় তাহলে বিকেলে টিফিনেও হয়ে যাবে। তো এখন প্যানে অ্যাড করে দিলাম এই যে বাটারটা একটুখানি হালকা গোল্ডেন ব্রাউন হওয়ার সাথে সাথে অ্যাড করে দিচ্ছি এই থালাটায় থেকে যাওয়া সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো এই চপিং বোর্ডে। প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি একটুখানি গার্লিকটা দিলেই দারুণ একটা গন্ধ আসে। তার সাথে অ্যাড করে দেবো পেঁয়াজ। তো মোটামুটি একটা ট্রান্সলুসেন্ট
এফেক্ট আস্তে আস্তে তারপরে অ্যাড করবো মাশরুম। মাশরুমে প্রচন্ড জল ছাড়ে, তাই অবশ্যই মাশরুমটা আগে অ্যাড করাটা দরকার। মানে পেঁয়াজ আর মাশরুমে খুব বেশি গ্যাপ না রাখলেও চলে, তাহলে কি হয় দুটো থেকেই জল প্রচন্ড বেরোয়, তো তাড়াতাড়ি শুকিয়ে যায় আর খুব ভালো করে সেদ্ধও হয়ে যায়। তো চলো আগে এই পেঁয়াজ আর গার্লিকটা ভেজে নিই। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন ভাজতে ভাজতেই অ্যাড করে দেবো এই মাশরুমগুলো। এবার প্রচন্ড জল বেরোবে মাশরুমগুলো দিয়ে, এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে তাহলে ভালো করে কুক হয়ে যায়। আর মাশরুমের সাথে তো পালং শাক আছে, কম্বিনেশনটা দুর্দান্ত হয়। কর্নও আমি অ্যাড করব, কারণ কর্নটা বাড়িতে ছিল, আলাদা করে কিনে আনা হচ্ছে না, কর্ন আমাদের বাড়িতে পড়েই থাকে। রিমো একটা কিছু বানাবে বলে এনেছিল, কিন্তু সেটা আর বানানো হয়নি, তো কর্নটা রয়েছে, ওটা অ্যাড করে দেবো। মাশরুমটা তো সুন্দর ভাজা হচ্ছে, এটা একটুখানি অ্যাড করে দিচ্ছি ব্ল্যাক পেপার, তার সাথে আমি কর্নটা অ্যাড করে দেবো। কর্নগুলো এগুলো আমি ইয়ে থেকে আনিয়েছি, জেপ্টো থেকে আনানো হয়েছিল। এখানে এরকম সবখানেই পাওয়া যায়, ফ্রোজেনও পাওয়া যায়। এটা ফ্রোজেন নয়, এটা ফ্রেশ কর্ন। ফ্রোজেন কর্ন দিয়ে এটা তোমরা বানাতে পারো। শীতকালে এই ধরনের জিনিসগুলো ঘরে রাখলে বেশ ভালো হয়। তোমরা অনেকবারই আমাদেরকে বলেছো রেসিপি শেয়ার করতে, সত্যি না মাঝখানে এটা একটা বড় সমস্যা ছিল যে আমি ম্যাক্সিমাম টাইম কুকিংটা করি, আর আমি যখন কুকিং করি আমার টার্গেট থাকে কি বলতো 1.5 ঘন্টার মধ্যে পুরো মিলটা নামিয়ে ফেলা, যেটা মাঝে মাঝে একটু ডিফিকাল্ট হয়ে যায় ঠিকই, কারণ কি এত রান্না ম্যানেজ করে করাটা খুব অসুবিধা হয়। আর এত রান্না ইন দ্য সেন্স দেখো মাঝখানে মারাও ছিল, মাই ম্যাক্সিমাম খাবারটা বানাতো, আর তার বাইরে দিয়ে কিছু বানানো হতো, ধর আমি বানালাম। রিমো বানালে, রিমো সবসময় কন্টিনেন্টাল খাওয়া দাওয়া বানাতে খুব ভালোবাসে, সেটা তোমরা এতদিনে বুঝেই গেছো। আমি হচ্ছে তো পাতি ইন্ডিয়ান খাবার দাবার বানাই। আজকে তো কি হয়, তখন এই রান্নাগুলো করার সময় অনেক ছড়িয়ে ছিটিয়ে থাকে না, তখন আমি কিচেনটা যেহেতু ছোট, ক্যামেরা সেট আপ করে করাটা খুব ডিফিকাল্ট হয়। এখন আমার ভালো ফোন এসেছে, তো আমি একটা টার্গেট রাখবো যে অ্যাটলিস্ট প্রত্যেকটা ব্লগে কিছু না কিছু ছোটখাটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, যদি অন্যরকম কিছু বানানো হয়। সবসময় সেটা হয় না, বা খুব বেসিক রেসিপিও আই থিঙ্ক দেখালে তোমাদের ভালোই লাগবে, কারণ কি সেগুলোতে আমাদের সঙ্গে আইডিয়া হয়ে যায়, এটাও তো বানানো যায়, যেটা আমারও হয়। আমি অনেক সময় অনেক কিছু ব্লগে দেখি, আরে আমি তো এটাও বানাতে পারি, এটা কেন বানাচ্ছি না, ঘরে তো জিনিসগুলো রয়েই গেছে। তো ওই জিনিসটা হয়ে যায় সবার সাথেই। আর তোমরা যেহেতু আমাদের সাথে এতটাই কানেক্টেড, আই থিঙ্ক সেইভাবে একই রকম খাওয়া দাওয়া বানালে বেশ একটা ভালো অন্যরকম একটা কমিউনিকেশনের জায়গাও তৈরি হয়। তোমরা যারা আমাদের অনেক রেসিপি তোমরা ট্রাই করেছো, বলেছো খুব ভালো। স্পেশালি রিসেন্টলি যে রিমো ফ্রেঞ্চ টোস্টটা বানিয়েছিল, ভেজ ফ্রেঞ্চ টোস্ট, সেটা অবশ্যই ট্রাই করো। আমি লাস্ট ব্লগে না, তোমরা হয়তো দেখেছো, আমি একটা খাবারকে কেসাডিয়াটাকে আমি বলেছি কাসাটা, ভেরি সরি, ওটা কেসাডিয়া ছিল, আর ওটা দুর্দান্ত হয়েছিল খেতে। যদি ওটাতে কিছু এফেক্ট মানে কোনো কিছু এফোর্ট লাগে না, কারণ রেডিমেড জিনিসগুলো জাস্ট অ্যাড করে একটু সেঁকে নেওয়া। বলতে বলতে আমার এখানে মাশরুমগুলো কুক হয়ে গেছে, আমি এবার অ্যাড করে দেবো এতে পালং শাক, যেটা এরকম করে চপ করে রেখেছি। সেম মিক্সচারটার মধ্যে আমি এখন স্পিনাচটা অ্যাড করে দিচ্ছি। এটা এখন একটু নরম হতে সময় লাগবে। সল্টও অ্যাড করে দিয়েছি আমি, নুনটা স্বাদ মতো তোমরা অ্যাড করে দিও। এবার এর মধ্যে যদি তোমরা একটা নর্মাল চিজ অ্যাড করো, তাহলে নুনটা একটু ব্যালেন্স করে দিও। আমি যেহেতু মজরেলা চিজ অ্যাড করছি, মজরেলা চিজে আলাদা করে কোনো সল্ট অ্যাডেড থাকে না। রেগুলার চিজ অ্যাড করলে অবশ্যই কিন্তু নুনটা দেখে নিও, কারণ কি বেশি নুন হয়ে গেলে তখন তার এই জিনিসগুলো খেতে খুব একটা ভালো লাগবে না। স্পিনাচটা দেওয়ার পরে অনেকটা নরম হয়ে গেছে, এবার অ্যাড করে দেবো কিছুটা চিলি ফ্লেক্স আর কিছুটা অরিগ্যানো। হার্বস এর মধ্যে আর আমি কিছু অ্যাড করছি না, তোমাদের কাছে যদি আর কিছু অ্যাভেলেবেল থাকে তোমরা সেগুলো দিতেই পারো, টেস্ট খারাপ হবে না তাতে। বাড়িতে মোটামুটি এই দুটো জিনিস সবারই আজকাল অ্যাভেলেবেল থাকে, কিছু না হলেও ডমিনোসের অর্ডার করা প্যাকেটগুলো তো পড়েই থাকে, তো সেইগুলোর থেকেও তোমরা ইউজ করতে পারো। ফাইনালি কিন্তু আমার স্টাফিং অলমোস্ট রেডি। এটাও ইনফ্যাক্ট ব্যবহার করা যেতে পারে, কিন্তু এটা একটু ড্রাই হয়, আর ব্রেডটাও যেহেতু ড্রাই হয়, এটা আলাদা করে তোমরা রুটি দিয়ে খেতে পারো। এগুলো সব আমার টেকনিক, ট্রাই করে দেখতে পারো। তবে এটার মধ্যে ইনগ্রেডিয়েন্ট এখন যেটা আমি অ্যাড করবো সেটা হচ্ছে মিল্ক দিতে পারো, মেয়োনিজ দিতে পারো। আমি মিল্ক দিচ্ছি, মিল্ক দিলে না একটু ক্রিমি টেক্সচারটা আসে। এর সাথে চিজ বা মজরেলা চিজ যে কোনো একটা ব্যবহার করলে খুব সুন্দর ক্রিমি টেক্সচারটা চলে আসে। তো এটা দিয়ে এখন আমি একটু সময়ের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। খুব তাড়াতাড়ি কিন্তু এই প্রিপারেশনটা হয়ে যায়, কিন্তু হ্যাঁ স্টেপ ওয়াইজ অনেক কিছু অ্যাড হয় বলে হয়তো তোমাদের মনে হতে পারে যে একটু বেশি সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এমনটা নয়। মিল্কটা বয়েল হতে হতেই আমি অ্যাড করে দিচ্ছি এই মজরেলা চিজটা।
এটা অ্যাকচুয়ালি নামিয়েও মিক্স করা যায়, যেহেতু এটা ফ্রিজে ছিল সেজন্য আমি একেবারে প্যানেই দিয়ে দিয়েছি। মজরেলা চিজ হচ্ছে একদম পিজাতে যে চিজটা ব্যবহার হয়, ইলাস্টিসিটি যেটাতে থাকে বলতে পারো, তো সেই জিনিসটা এটা, তো এটা খুব ভালোভাবে হয়ে যাবে। আর এদিকে হচ্ছে আমার ব্রেড টোস্ট রেডি। আমি এখন এয়ার ফ্রায়ারই একমাত্র ব্রেডটা এরকম করে শেখি, খুব সুন্দর একদম ক্রিস্পি ব্রেড ফ্রাই হয়ে যায়। কফি বানানোর জন্য প্রিপারেশন করে রেখেছি, বলতে পারো একটা ফুল ফ্লেজের ব্রেকফাস্ট, যেটা আজকে সকালে আমি খেতে চলেছি। রিমো দেখবে পরে ভিডিওটা এডিট করার সময়, আরে তুমি এত কিছু বানিয়েছো। আমাদের স্টাফিং একদম রেডি, আর এই সেম স্টাফিংটাই আমি দেখো এখানে ব্রেডের উপরে দিয়ে দিয়েছি। এর উপরে তোমরা চাইলে আলাদা করে মাশরুমের সাথে চিজটাও দিতে পারো, সেটা খুবই ভালো লাগে। আর আমি একটু বেশি করেই স্টাফিং দিচ্ছি যাতে এটা খেতে বেশ ভালো লাগে। তো এরকম করে তোমরা খেতে পারো, স্যান্ডউইচের মতো করেও খেতে পারো। রেডি হয়ে গেছে আমার ব্রেকফাস্ট। এই দেখো উপরে একটুখানি মেয়োনিজ দিলাম জাস্ট টু অ্যাড সাম ফ্লেভার মোর। আমরা চিজটা ব্যবহার করতে পারি, আমার কাছে না এখন চিজ নেই, স্লাইসেস রয়েছে, কিউবসগুলো নেই, তো সেই কারণে আমি মেয়োনিজ অ্যাড করেছি। তোমরাও ঠিক এভাবে বানিয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। আর এটা কিন্তু ভীষণই হেলদি একটা খাবার, কারণ তুমি মাশরুম অ্যাড করছো, পালং শাক অ্যাড করছো তুমি, আমি এখানে ব্যবহার করছি হুইট ব্রেড, আর মজরেলা চিজও ভীষণ হাই ইন প্রোটিন। তো সব মিলিয়ে খাবারটা ভীষণ হেলদি, আর বাচ্চাদেরও তোমরা টিফিনে দিতে পারো। আমরা তো এসব খাবার খেতে খুবই ভালোবাসি, স্পেশালি আমি। এখন আমি কফিটা বানিয়ে নিই চট করে, তারপর ব্রেকফাস্ট করে নেবো। এত ভালো হয়েছে না এই ওপেন স্যান্ডউইচটা, একটা বাইট নিয়ে মনে হলো তোমাদেরকে জানাই, অসম্ভব সুন্দর হয়েছে খেতে। এটা মিস করছে যে আমার সাথে এখন এটা শেয়ার করার কেউ নেই, আর কারণ রিমো এগুলো খেতে খুব একটা পছন্দ করে, বাট আমি শিওর এটা ও খেতে ভালো লাগবে, ওকে একদিন রান্না করে খাওয়াবো। বাট প্লিজ তোমরাও বানিয়ে খাইও। আজকে লাঞ্চটা আমার রেডি করা আছে, তাই লাঞ্চ নিয়ে ঝামেলা নেই, খিচুড়ি বানানোই রয়েছে। কিন্তু হ্যাঁ, ডিনারের জন্য কিছু কিছু জিনিস বানিয়ে রাখতে হবে, কাল আবার অফিস যেতে হবে। মানে এই যে টানা বাড়িতে থাকা, বাড়িতে থাকলে কি হয়, রান্না বান্নার টাইম মতো হয় না, আর খাওয়া দাওয়ার টাইমগুলো কোনো কিছু ঠিকঠাক থাকে না, যেটা অফিসে গেলে ম্যানেজ হয়ে যায়। তার জন্য কারণ কি আগে থেকে আমরা প্ল্যানিং করে নিই, তো এই প্ল্যানিংটাই আজকে করতে হবে সব কিছু। এরপরে কাজেও বসতে হবে, ঘুরিতে বাজে হলো অলমোস্ট 9:45, এখন কাজে বসতে হবে। তো একটু পরে তোমাদের সাথে আবার আড্ডা হবে। রিমো তো অফিসে আছে, আজকে তো ভিডিও করতে পারবে না মোস্ট প্রবাবলি, বিকেলে ওর সাথে আবার তোমাদের কথা হবে। বেজে গেছে 3:15, এখনো অবধি লাঞ্চ হয়নি আমার। যেমনটা হয় ওয়ার্ক ফ্রম হোমে, ভাবি কাজ থাকবে না, কিন্তু কিছু না কিছু কাজ পড়েই যায়, সমানে ফোন আসছে এদিকে এদিকে। তো যাই হোক, কিছু একটা চলছে কাজ আর কি, সেটা কোঅর্ডিনেশনের মধ্যে অনেকটা সময় চলে যাচ্ছে। এখন তো লাঞ্চ করতেই হবে। আর বলতে বলতে পুরো রোদ সব চলে গিয়েছে আকাশ থেকে, এখন পুরোটাই মেঘলা, আবার বৃষ্টি হয়ে যাবে মনে হয়। কিন্তু আমাদের তো বিকেলে বেরোতে হবে, এই বৃষ্টির মধ্যেই বেরোতে হবে, জানি না কি করে কি হবে। আগে লাঞ্চটা করে ফেলি, কারণ খিদেও পেয়ে গেছে প্রচণ্ড, মাথা আর কাজ করছে না। আজকে আবার শ্যাম্পু ট্যাম্পু করেছি, কারণ মাঝখানে এই কদিন ঠান্ডা বেশি থাকার জন্য শ্যাম্পুও করা হয়নি। তো বাড়িতে থাকলে আজকে সুযোগ ছিল করে নিয়েছি, কালকে থেকে অফিস থাকবে, আবার করতে পারবো না। তো সব কিছু মিলিয়ে আবার ঘেটে গেছি। তবে ঘরটা মাঝখানে একটুখানি গুছিয়ে ফেলেছি, একটুখানি ডাস্টিংও করেছি, কারণ অনেক দিন সেগুলো না ঠিকঠাক করে হচ্ছিল না। যতই কাজের লোক করুক না কেন, নিজে না করলে হয় না। ওই যে ফোন বেজে গেছে আমার, না প্রমোশনাল কল ছিল, তাই চাপ নেই। লাঞ্চ যেহেতু রেডি করা আছে না, ওই জন্য অতটা চাপ নিচ্ছি না। কিন্তু ডিনার আমার বানানোর ছিল, তো খেয়ে উঠেই আজকে ডিনারটা বানিয়ে ফেলবো, নাহলে মুশকিল হয়ে যাবে। আর লাঞ্চে আছে এই যে খিচুড়ি, সব প্যাক করে রেখেছিলাম, আজকে এখন জাস্ট গরম করে খেয়ে ফেলবো। লাঞ্চের প্লেট তো সেজে গেছে, কিন্তু সত্যি খাওয়ার আর সময় পাচ্ছি না, 3:15 বেজে গেল। এখন একটা মিটিংয়ে আছি, কী যে অবস্থা। ওদিকে দেখো কাপড়গুলো সব ছাদ থেকে নিয়ে আসলাম, এখন এটা মিটিং করতে করতেই খেয়ে নেবো, নাহলে প্রচণ্ড দেরি হয়ে গেছে, আর প্রচুর খিদেও পেয়ে গেছে। এই যে আমার কাজ চলছে এখানে, যেমনটা প্রতিবার হয় অফিসের কাজ। আফটারনুনে এমন চাপ দিয়ে দিল, ঠিক বেরোতে গিয়ে আবার একটুখানি 5-10 মিনিট আমার দেরি হয়ে গেছিলো। তো মাঝখানে একটা অটোকে আমি ক্যান্সেল করেছি বুক করে, একটা অটোওয়ালা ক্যান্সেল করেছে। তো ফাইনালি এখন বেরোলাম। রিমো অফিস থেকে সোজা চলে আসবে, আমি আবার সোয়েটার পরেই বেরোলাম, জানি না বিকেলে আবার ঠান্ডা থাকবে কি না। এদিকে আবার গরমও লাগছে, এতটা টেম্পারেচার এখানে ফ্লাকচুয়েট করে না, বোঝা খুব মুশকিল। আমার অটো অলমোস্ট এসে পৌঁছে গেছে, একটু পরে রিমোর সাথেও তোমাদের দেখা হয়ে যাবে।
কাজের জন্য আসার ছিল সেটাও হয়ে গেছে, আর রিমোর সাথে দেখাও করে ফেলেছি। এই যে রিমো দাঁড়িয়ে আছে পিছনে। এখন ইভিনিং টাইম, অবভিয়াসলি রিমো অফিস থেকে বেরিয়ে অত বেশ খেতে খেতে পেয়েছে। আমার অতটা খেতে পাইনি, আজকে লাঞ্চটাতে একটু দেরি করে হয়েছে। আর সাথে নিয়েছি 2 কাপ চা। চা খাওয়া হচ্ছে কারণ ওর মাথাটাও ব্যথা করছে। জেনারেলিও খায় না চা, কফিটাই খাওয়া হয়। চলো দেখাই রিমোকে, দেখি ওখান থেকে হাই করে কিনা। পেলে স্যান্ডউইচ গ্রিল হচ্ছে। চাটা খুব সুন্দর। হ্যাঁ ঠিক আছে। আমাদের সুন্দর একটা বিশাল বড় স্যান্ডউইচ আছে, অনেকটাই বড় এটা। হ্যাঁ অবভিয়াসলি এই স্যান্ডউইচগুলো তো বড় হয়। হ্যাঁ দেখতেও খুব সুন্দর, কিন্তু বিশাল বিশাল প্যাকেজে আসে। পিছনে যদি তোমরা দেখতে পারো ওখানে প্যাকেটগুলো রাখা। খেয়ে বলো কেমন? ভেজ চিজ গ্রিল স্যান্ডউইচ না? ভালো যেমন হয়। খারাপ না, ভালোই না। ওকে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। তোমাদের সাথে তো আজকে সকাল থেকেই আমার কথাবার্তা হয়নি। রিনি বাড়িতে ছিল তাই ওর সাথে তোমাদের আলোচনা হয়েছে, গল্প হয়েছে, গুজব হয়েছে। তবে ওই আমরা যে কাজে গেছিলাম ওখান থেকে ফিরেছি, বেশ অনেকক্ষণ হয়ে গেছে। বাড়িতে ফিরে একটু ফ্রেশ হলাম, একটু বসলাম, রেস্ট করলাম। তারপর রিনি গেছে কিচেনে, পিছনে টুকুর টাকুর আওয়াজ শুনতে পারবে কিচেন থেকে। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করা যাক। তবে কি নিয়ে গল্প করব, কিন্তু আমার কাছে একটা বড় ইম্পর্টেন্ট নিউজ আছে। তবে অনেকেই হয়তো জানো, আর যারা নিউজ দেখো না বা এগুলো ফলো করো না তাদের জন্য এই ইনফরমেশনটা শেয়ার করবো ভাবলাম। রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হাউস রেন্ট রুলস 2025 পাস করা হয়েছে। এটা করা হলো কবে? আই থিঙ্ক 29 নভেম্বর। হ্যাঁ আই থিঙ্ক গেল শুক্রবার কি শনিবারই পাস করেছে। তো যদি তোমরা শুনে থাকো তাহলে ডিটেলস গুলো হয়তো জানবে। আর যারা জানো না এই হাউস রেন্ট রুলস 2025 এর মধ্যে কি কি রয়েছে তাদের জন্য এই ইনফরমেশনটা শেয়ার করছি। তো আমাদের মতো অনেকেই ব্যাঙ্গালোরে রেন্টে থাকো, তাদের জন্য এটা ভীষণ হেল্পফুল হবে আশা করছি। তো ভালো করে একটু শুনে নিও। হাউস রেন্ট রুলস 2025 এর আন্ডারে আমাদের টেনেন্টসদের জন্য অনেক কিন্তু সুবিধা রয়েছে। প্রথম সুবিধা যেটা, ওটা হচ্ছে যেগুলো রেন্টাল এগ্রিমেন্ট যখন সাইন করা হবে সেই রেন্টাল এগ্রিমেন্ট গুলোকে ডিজিটালি স্ট্যাম্প করতে হবে। সেটা করাতে একটা সুবিধা কি হবে যে কোনো রকমের চেঞ্জেস, কোনো রকমের হঠাৎ করে বাস কোনো ল্যান্ডলর্ড যদি তোমাদের বলে দেয় যে না এই রুলটা আমি মানবো না, সেটা হবে না। তো ডিজিটালি স্ট্যাম্প করতে হবে, আর সেটাকে অনলাইনে রেজিস্টারও করতে হবে 60 ডেজের মধ্যে, সাইন করার 60 ডেজের মধ্যে। আর যদি সেটা না করা হয় তাহলে 5000 রুপিস করে পেনাল্টি লাগতে পারে। পেনাল্টি 5000 এর উপরে হতে পারে, স্টেট ওয়াইজ এই পেনাল্টি ডিপেন্ড করবে। মিনিমাম 5000 রুপিসের পেনাল্টি রয়েছে। সেকেন্ড হচ্ছে সিকিউরিটি ডিপোজিট, যেটা ভীষণ বড় একটা চাপ সৃষ্টি করে সব টেনেন্টসদের উপরে। ব্যাঙ্গালোরে তোমরা জানোই মানে র্যান্ডম ভাবে একদম সিকিউরিটি ডিপোজিট চায়। কোনো বাড়িতে 10 মাস 1 বছরেরও ডিপোজিট নেয়। কিছুদিন আগে তোমরা কেউ জিজ্ঞাসাও করছিলে যে ব্যাঙ্গালোরে সিকিউরিটি ডিপোজিট কিরকম পড়ে। তবে এই হাউস রেন্ট রুলস এর আন্ডারে রেসিডেন্সিয়াল প্রপার্টিজের জন্য সিকিউরিটি ডিপোজিট 2 মাসের বেশি হতে পারে না। এটা একদম ম্যান্ডেটরি করে দিয়েছে। 2 মাসেরই সিকিউরিটি ডিপোজিট ম্যাক্সিমাম দিতে হবে। আর কমার্শিয়াল প্রপার্টিজের জন্য সেই সিকিউরিটি ডিপোজিটের ক্যাপটা হচ্ছে 6 মান্থস। 6 মান্থসের রেন্টের বেশি সিকিউরিটি ডিপোজিট হতে পারে না। তো এটা হচ্ছে সিকিউরিটি ডিপোজিট। থার্ড যেটা হচ্ছে, আমি এখানে লিখে রেখেছি হ্যাঁ কি কি পয়েন্টস আছে। সো থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে অনেক সময় হয় যে সবখানে রেন্ট বাড়ছে, তো চলো আজকে এখন রেন্ট বাড়িয়ে দিলাম, আবার 3 মাস বাদে বলে দিল যে হ্যাঁ আবার রেন্ট বাড়িয়ে দিলাম। সেইটা এখন বন্ধ হবে। রেন্ট বাড়বে শুধু বছরে একবার করে। আর বছরে একবার এই কারণে আরো বলছি, কারণ এখন যেগুলো রেন্টাল এগ্রিমেন্ট হয় এগুলো দেখবে ব্যাঙ্গালোরে 11 মাসের রেন্টাল এগ্রিমেন্ট হয়। রেন্টাল এগ্রিমেন্ট কিন্তু এখন থেকে 12 মাসেরই হতে হবে। 1 বছর মানে 1 কমপ্লিট বছরের রেন্টাল এগ্রিমেন্ট হবে। আর সেই 1 বছরের বাদে রেন্টাল এগ্রিমেন্ট যখন রিনিউ হবে তখনই শুধু রেন্টটা বাড়তে পারে। আর সেই রেন্ট বাড়ানোর জন্য ল্যান্ডলর্ডকে 90 ডেজ আগে অ্যাডভান্স, মানে 90 ডেজ আগে ইনফরমেশন দিতে হবে, নোটিশ দিতে হবে টেনেন্টকে যে আমরা এত রেন্ট বাড়াচ্ছি। সেটাতে একটা সুবিধা কি হবে, 90 ডেজ মানে 3 মাস টেনেন্টের কাছে সময় থাকবে যদি ডিসিশন নিতে হয় যে হ্যাঁ এখানেই কন্টিনিউ করব, বাজেট হিসাবে এখানে থাকতে পারবো বা অন্য কোথাও রেন্ট খুঁজতে হবে, সেই 3 মাসের ওই পিরিয়ডটা পাবো। তো এটা একটা ভীষণ বড় আরো একটা সুবিধা হয়ে গেল। থার্ড হচ্ছে
যে কোনো সময় এসে ল্যান্ডলর্ড বলতে পারে না যে হ্যাঁ বাস বেরিয়ে যাও, 1 মাস আছে, 1 মাসের মধ্যে বেরিয়ে যাও, 1 সপ্তাহ বাদে বাড়ি খালি করো, সেটা এখন করতে পারবে না, সেটা বন্ধ করতে হবে। এটা যদি এরকম কিছু হয়, ইট ইজ পানিশেবল বাই ল। আর এটার জন্য যদি কোনো টেনেন্টকে এভিক্ট করাতে হয় বা বাইরে মানে ঘর ছাড়তে বলা হয়, তার জন্য রেন্ট ট্রিবিউনালকে জানাতে হবে উইথ প্রপার রিজন যে কেন ছাড়ানো, মানে কেন ছাড়তে বলা হচ্ছে, কি প্রপার্টি ড্যামেজ হয়েছে, বা যুক্তি থাকা কোনো মানে কি বলে রিজন দিতে হবে, তাহলেই তোমাকে এভিক্ট করতে পারে উইথাউট 90 days নোটিস। আদারওয়াইজ 90 days এর নোটিস তোমাদের দিতে হবে। তবে হ্যাঁ, আরো একটা ব্যাপার হচ্ছে রেন্টাল, যখন এরকম অনেক জায়গায় এটা আমি শুনেছি, যদিও আমি এখন এরকম কোনো কিছু ফেস করি নেই এত বছরে, অনেক ল্যান্ডলর্ডরা কি করে হঠাৎ করে এসে চেক করে, সেটাও কিন্তু করা যাবে না। তুমি যদি কোনো মানে তুমি বেসিক্যালি ল্যান্ডলর্ডের কথা বলছি, ল্যান্ডলর্ড যদি তোমাদের বাড়িতে আসছে ফর এনি রিজন, চেক করতে হোক বা কোনো রিপেয়ারের কাজে হোক, তার জন্য 24 hours আগে ইনফরমেশন দিতে হবে, তাও লিখিত বলতে হোয়াটসঅ্যাপে বা কোনোখানে জানাতে হবে যে আমি আসবো, 24 hours বাদে সে আসতে পারবে, সেটা ইনফর্ম করার। আর যদি সেটা না হয় তাহলে ইউ হ্যাভ দ্য রাইট টু ডিনাই পারমিশন, যে হ্যাঁ আমি এখন ঢুকতে দিতে পারবো না ফর পার্সোনাল রিজনস। আর তার বাদে যদি কোনো রকমের আর্জেন্ট রিপেয়ারের দরকার পড়ে বাড়িতে, সেটাও যদি 30 days এর মধ্যে ল্যান্ডলর্ড করে না দেয়, তবে তোমরা নিজের এক্সপেন্সে সেটা করিয়ে নেক্সট মান্থের রেন্টের থেকে এটাকে ডিডাক্ট করে রেন্ট পে করতে পারো। সেটা আমরা এখন এমনিও করি, আগেই আমরা আমাদের ল্যান্ডলর্ডকে ইনফর্ম করে দিই। তবে দিস ইজ নাও আ প্রভিশন, তোমরা লিগালি সেটা করতে পারো। যেটা নেক্সট পয়েন্ট হলো টেনেন্টসদেরও পুলিশ ভেরিফিকেশন হতে পারে, যদি ল্যান্ডলর্ড চায় তাহলে পুলিশ ভেরিফিকেশনও করতে পারে। দিস ইজ ম্যান্ডেটরি রাইট নাও, কিন্তু একটু ফ্লেক্সিবল থাকবে আর কি। তো বেসিক্যালি যদি ল্যান্ডলর্ড না চায় পুলিশ ভেরিফিকেশন করাতে, তাহলে সেটা স্কিপ করতে পারে, বেসিক্যালি ওই সাইড লাইন দিয়ে যাবে আর কি। বাট ইট হ্যাজ বিন মেড ম্যান্ডেটরি। এটাতে অনেক কি বলে অনেক ধরনের মানুষজনদেরকে যে অনেক ইলিগাল পারপাসের জন্য রুম রেন্ট নেওয়া হয়, সেটা একটু কমবে। আর লাস্ট হলো রুম খালি করানোর জন্য বা রেন্ট যখন দিচ্ছে না তখন ওই জল বন্ধ করে দিল, ইলেকট্রিসিটি কাটিয়ে দিল, এইসব জিনিস অনেকে করে, সেটাও এখন কিন্তু পানিশেবল বাই ল। ল্যান্ডলর্ডরা এগুলো করতে পারে না। যদি খালি করতে হয়, সে রেন্ট ট্রিবিউনালকে জানাতে হবে, টেনেন্টকে ইনফরমেশন দিতে হবে যে তোমরা বাড়ি ছাড়ো, আর উইথ প্রপার রিজনস রেন্ট ট্রিবিউনালকেও জানাতে হবে, তারপরে তোমরা এভিক্ট করতে পারো। আর ওই এভিকশন পিরিয়ডের মধ্যেও কোনো রকমের এসেনশিয়াল সার্ভিসেস বা ওই ধাক্কা ধুক্কি করে বের করা, সেটা কিন্তু অ্যালাউড না। তো এগুলো হলো রেন্টাল হাউস রেন্ট রুলস 2025। এগুলো প্লিজ মাথায় রেখো। তোমাদেরও মানে সবাই নিজের আমরা যেরকম রেন্টে থাকি, আমরা সবাই যারা রেন্টে থাকি, তাদের সবাই নিজের স্বার্থে এই ইনফরমেশনগুলো কিন্তু হ্যান্ডি রাখা খুব জরুরি। তো এই ছিল ইনফরমেশন, এটা তোমাদেরকে দেবো ভাবলাম। তবে পিছন দিকে কিচেনে কি রান্না হচ্ছে চলো একবার গিয়ে দেখি। গন্ধ বেশ ভালো বেরোচ্ছে। কি রান্না হচ্ছে ম্যাডাম? খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা তো দেখি পোলাও বানিয়েছো। একটা ভেজিটেবল পোলাও। তুমি আমরা খাওয়া কমাবো বলছে, তুমি এত ফ্যান্সি জিনিস বানাচ্ছ কেন? কালকের লাঞ্চ আর মানে কালকের লাঞ্চ আর প্লাস আজকের ডিনার। আর এটা কি সতে টোফু নাকি এটা? না ওকে। সেই জলটা পড়েই যাচ্ছে সমানে, প্রচুর জল পড়ে। একটুখানি বটল ভরেছি তাতে, কারণ বটলগুলো ক্লিন করছি না। বাই দ্য ওয়ে জানি না এটা দেখানো কতটা দরকার, যদি কারো দরকার লাগে বটল ক্লিন করার জন্য আইকিয়ার এই ব্রাশটা কিন্তু দুর্দান্ত। প্লিজ আইকিয়াতে গিয়ে এটা নিয়ে এসো তোমরা, কারণ কি যে কোনো লম্বা জার যেগুলোতে ক্লিন করতে অসুবিধা হয়, এটা ভীষণ কাজের। এই ধরনের বটলগুলো ক্লিন করতে অসুবিধা হয়, এত সুন্দর পরিষ্কার। এটা আমরা এনেছিলাম যে এটা আমরা ভুলেই গেছি। এটা এইবারও না, 2 বছর আগে আনা হয়েছে। মার সাথে মার সাথে যখন, হ্যাঁ ওটা তো বলছি 2022-এ, ভীষণ কাজের। না সরি 2023-এ তখন আনা হয়েছিল। 3-4টে বটল এরকম কাজের মাঝখানে ক্লিন করে ফেলছি। 9টা বাজে আর আমাদের দুজনেরই ডিনার প্লেট একদম রেডি। খুব সিম্পল একটা পোলাও বানিয়েছি,
গন্ধটাও খুব ভালো বেরিয়েছে, জানি না খেতে কেমন, রিমো খেলে বলতে পারবে। আর সাথে নিয়েছে একটা ফুল শশা, কারণ এটা দিলে একদম পেটটা ভরা থাকে। যদিও আমার মনে হচ্ছে রাইস কোয়ান্টিটি আমি আরও একটু কমাতে পারবো। স্টার ফ্রাই পনির বানিয়েছি এবং সেটাতে দিয়েছি আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, মানে রেড বেল পেপার আর গ্রিন ক্যাপসিকাম, তার মধ্যে একটুখানি সোয়া সস, ভিনিগার, গার্লিক পাউডার এসব অ্যাড করেছে, এতে একটু টেস্টটা বাড়ে আর কি। আর ভেজিটেবল পোলাওটা সত্যি খুব ইজি একটা রেসিপি, তোমাদের সাথে নেক্সট টাইম এই রেসিপিটা শেয়ার করবো। দুর্দান্ত একটা ডিনার করে এখন চলেছি আমরা হাঁটতে। আমাদের ব্যাডমিন্টন খেলা কিন্তু ভোগে গেছে, বৃষ্টি পড়ে গেছে আজকে, তো ব্যাঙ্গালোরে আবার বৃষ্টি, জানো। এখন জাস্ট আমরা বেরোতে যাবো অমনি দেখে বৃষ্টি স্টার্ট হয়ে আজকে মানে দুপুর থেকে রিনি বলছে রোদ বেরিয়েছে আর ঠান্ডাটা একটু কম আছে, ঠান্ডাটা কম আছে, সেই ইয়া ঠান্ডা কম আছে। যাই, এখন আমরা কই যাবো হাঁটতে? আমরা এখন যাচ্ছি পার্কিং এ। পার্কিং এ আমাদের এটাই হাঁটার সুবিধাটা আছে, তো ওখানেই যাচ্ছি। তবে ডিনারটা আজকে দারুণ খেয়েছি। হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গেল, এখন আবার বলো কেমন খেয়েছো ডিনারটা? হ্যাঁ ভালোই খেয়েছি। আমি জোর করে বলাচ্ছি, বলো বলো বলো, সবাই খালি তোমার খাবারেরই কথা বলে। কেন, আমি তো তোমার খাওয়ার কথা বলি, কালকে তো খিচুড়ির কথা কত প্রশংসা করলাম, কিন্তু না ভালোই ছিল, হালকা ফুলকা ছিল, ভালো ছিল, তবে ঠান্ডা। পুরো দিন কাটিয়ে ফেললাম, আর কালকে থেকে তো আবার অফিস। রিমোট তো ছিলই আমার, কালকে থেকে আবার অফিস যাওয়া। এ দেখো এখানে সব পর্দা টর্দা সব টাঙিয়ে ফেলেছি, কালকে সকাল সকাল আবার যেমন আমাদের রুটিন থাকে সেটা স্টার্ট হয়ে যাবে। তবে এই ভিডিওটা এখন এখানেই শেষ করলাম। আজকে ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। স্পেশালি যারা এখনও করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা লাইক করো, কমেন্ট করো। অবশ্যই জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। এখনকার মতো গুড নাইট।